প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ছড়া রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। প্রকৃতির সাথে তাল মিলাতেই আমাদের এই আয়োজন। প্রকৃতিতে যত রং আছে সব মানেই ফাল্গুন। বছরটা যেন কালারফুল থাকে, এভাবে রঙিন থাকে, সেজন্য এই উদযাপন করা। বসন্ত হচ্ছে সবকিছু রঙিন করে দেয়। অনেক ভালো লাগছে, আমি পাপাদের সাথে আসছি। বসন্তের ছোঁয়া অমর একুশে গ্রন্থমেলায়ও পাঠক লেখকের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। বসন্তের উৎসব প্লাস বই মেলায় দুই একাকার হয়ে গেছে। আমাদের লেখক সাহিত্যিক যারা আছে সবাইকে চেনানোর জন্যই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। আমার অনেক ভালো লাগছে, আমি অনেক গল্প বই কিনেছি, মুক্তিযুদ্ধের বই কিনেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। Slog, no one in the deep, that's it. Doesn't matter where it's gone for 4, but Bangladesh have won. এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেরা সাফল্য বাংলাদেশের। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো 3 উইকেটে। লাল হলুদে চোখ জোড়ানোর মাস ফাল্গুন, চারদিকে যেন হলুদের ঢেউ। ফাগুনের আগুন লাগা রঙে বসন্তকে বরণ করতে ঘরের বাইরে সব বয়সী মানুষ উৎসবে আনন্দে প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা। সঙ্গীত আর নৃত্যের মূর্ছনায় বসন্ত বরণ, প্রকৃতির রূপ বদলের রঙিন খেলায় মানুষের এই অংশগ্রহণে রূপ বদলেছে সবখানে। শীতের আবহ ঝেড়ে ফেলে ডালে ডালে ফুটছে ফুল। হলুদ সাদা লালের আবহে প্রাণোচ্ছল মানুষের পদচারণায় পুরো পৃথিবী যেন বলছে আজ বসন্ত। ফাল্গুন মানেই হচ্ছে কালারফুল, প্রকৃতির রং। প্রকৃতিতে যত রং আছে সব মানেই ফাল্গুন। ফেস্টিভ একটা মুড আসছে, যেমন সবাই হলুদ পরবে, ফুল মানে চারিদিকে ফুলের একটা গন্ধ আসছে। ঋতুরাজকে বরণ করতে ফাগুনের প্রথম দিনেই সব বয়সী মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। নানা রঙের ফুলে নিজেকে সাজাতে ব্যস্ত সময় পার করেছেন তরুণ তরুণীরা। চুলের খোপায় বসন্তের ফুল না হলে যেন বসন্তই আসে না। সবকিছু নতুন, তো আমরা যেন নিজেরা একটু রঙিন হলাম, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার, তারপরে শাড়ি পরে, যেন সবাই একসাথে খুব মজা লাগছে। বছরটা যেন কালারফুল থাকে, এভাবে রঙিন থাকে, সেজন্য এই উদযাপন করা মাসটাকে। পুরো শহর জুড়েই নানা আয়োজনে পহেলা ফাল্গুনের উৎসবে মেতেছে বাঙালি। বসন্ত এলে নাকি মনে রং ধরে, প্রকৃতির রঙিন রূপ আর সজীবতা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ভালোবাসা ভালো লাগার অনুভূতির সাথে প্রকৃতির রং রূপ মিলেমিশে যেন একাকার হয়ে যায় ঋতুরাজ বসন্তে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বসন্ত উৎসবের খবর জানাতে চট্টগ্রামের ডিসি হিলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছিল এখনো কিন্তু সেই অনুষ্ঠান চলছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দিনব্যাপী যে আয়োজন চলছে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে পড়লো, তারপরেও কিন্তু সে অনুষ্ঠান কিন্তু এখনো চলছে। নানা সাজে রঙিন হয়ে কিন্তু এখানে যারা তরুণ তরুণীরা এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামের ডিসি হিলে। শুধু চট্টগ্রামের ডিসি হিলেই নয়, নগরীর শিল্পকলা একাডেমিতেও কিন্তু বসন্তকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে। সারা দিনব্যাপী আয়োজনে আসলে সকালে কিন্তু আজকে যেহেতু সরস্বতী পূজা ছিল, সেক্ষেত্রে দুইটি উৎসবেই কিন্তু একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি পহেলা বৈশাখে যেরকম আমেজ থাকে সাধারণ মানুষদের মধ্যে, কিন্তু এখনো এই বসন্তকে কেন্দ্র করেও কিন্তু সেই ধরনের আমেজ রয়েছে। যেহেতু আমাদের চট্টগ্রামে এখানে যারা এসেছেন তারা বলছে চট্টগ্রামে বিনোদনের তেমন কোনো মাধ্যম নেই। এই বসন্ত উৎসব বা পহেলা বৈশাখ কিংবা 21শে ফেব্রুয়ারি এই উৎসবগুলোতে কিন্তু তারা আসলে আনন্দ পায়। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তো এই মুহূর্তে কিন্তু গান শুরু হয়েছে। আমরা যাচ্ছি স্টেজে সেই সঙ্গীত পরিবেশন আপনারা দর্শকদের শোনাতে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে লা 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 দর্শক, চট্টগ্রাম থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস এবং আমরা সেখানে দেখছিলাম যে বসন্ত উদযাপনের যে রীতিনীতিগুলো সেগুলো। বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। মণ্ডপে মঙ্গলঘাট স্থাপনের মাধ্যমে সকালে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়। জ্ঞান আর শিক্ষার দেবী সরস্বতী। সরস্বতী বৈদিক দেবী হলেও এই পূজার বর্তমান রূপটি আধুনিক কালেই প্রচলিত হয়েছে। শাস্ত্রীয় অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। ধর্মপ্রাণ সনাতন ধর্মী পরিবারগুলো মেনে থাকেন এই দিনে হাতে খড়ি হলে শিশু মেধা আর মননে বিকশিত হয়, আর তাই শিশুদের নিয়ে পুরোহিতের দিকে এই দীর্ঘ লাইন। আমরা মনে করি যে বিদ্যাদেবী সরস্বতীর দিন যদি আমরা বাচ্চাদের হাতে খড়ি দেই, বাচ্চার মেধা ভালো হবে, ওরা যাতে পড়াশোনায় ভালো কাটে, এইটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আবির, আমের মুকুল, দোয়াত কলম, জবের শীষ, গাঁদা ফুল আর বেলপাতা এই পূজার বিশেষ সামগ্রী। উলুধ্বনি আর ধূপের ধোঁয়ার সঙ্গে পুজোর শেষে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি। মায়ের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, মা যেন পৃথিবীর সকলকে প্রকৃত বিদ্যান করে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে বিশাল এই আয়োজনে শরিক হতে সকাল থেকেই আসতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পড়াশোনা ভালো হয়, আমাদের পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারি, যেহেতু উনি আমাদের বিদ্যা দেবী, এজন্য আর কি। প্রতি বছর আমরা মাকে আরাধনা করি, আসলে আমাদের সবার মাঝে যেন জ্ঞান ও বিদ্যা বুদ্ধির ছড়িয়ে দেন উনি। গোটা বিশ্ব যেন জ্ঞানের আলোয় আলোকিত হোক এবং সমাজে বিদ্যমান যে অস্থিরতা, বিশৃঙ্খলা এটা দূরীভূত হোক। এদিকে ভক্তদের পাশাপাশি প্রতিমা দর্শনের জন্য জগন্নাথ হল মাঠে আসেন পহেলা ফাল্গুনে ঘুরতে বের হওয়া অন্যান্য ধর্মের মানুষরাও। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে কেবলমাত্র সংস্কৃতি আর বাংলা ভাষার পুস্তকে রাখা হতো সরস্বতীর সামনে পুজোর জন্য। সেই গোড়ামি ভেঙে বিজ্ঞান, সাহিত্য, শিল্প থেকে সবকিছুতেই এখন সরস্বতীর আরাধনা। সবকিছু মিলিয়ে সমাজের সব অন্ধকার ভেদ করে আলোর পথে ধাবিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সরস্বতী পূজায় সনাতন ধর্মাবলম্বীদের এমনটাই প্রত্যাশা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বসন্তের প্রথম দিনে অমর একুশে গ্রন্থমেলাতেও লেগেছে ফাগুনের রং। ছুটির দিন হওয়ায় প্রিয়জনের হাত ধরে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে বেরিয়েছেন সব বয়সী মানুষ। সকাল থেকে জমজমাট বিক্রিতে সন্তুষ্ট প্রকাশক ও লেখকরা। আর শনিবার শিশুপ্রহর থাকায় মেলা প্রাঙ্গণে সিসিমপুরের হালুম, টুকটুকির সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে খুদে পাঠকরা।
ফাগুনের রং স্মৃতিতে ধরে রাখতে সময়ের জনপ্রিয় সেলফি মুহূর্ত। বইমেলার 13তম দিনে এমন ক্ষণ ছড়িয়েছিল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ জুড়ে। একদিকে সরকারি ছুটি, অন্যদিকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন, তাই পুরো মেলা সাজে বাসন্তী রঙে। আজকে ফুলও ফুটেছে, আজকে বসন্তকালও, সে সবকিছু মিলে ভালোই লাগছে। নিজের ভাইয়ের বই কিনতে এসে যে ভালো লাগে কাজ করছে অনেক বেশি। বসন্তের এই উৎসবে সবাই খুব মুগ্ধ, যার কারণে আজকে এই হলুদের ছোঁয়াটা সবার গায়ে গায়ে। ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া, ছবি তোলা, বইমেলাতে ঘোরা অনেক মজা কাটছে। বসন্ত বরণের দিনে শিশুরাও আসে নানা রঙে। শিশু প্রহর থাকায় সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে মেলায় আসতে শুরু করে ক্ষুদে পাঠকরা। শিশু কর্নারে আনন্দ উল্লাসের পাশাপাশি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই কেনে তারা। বইমেলায় এসে আজকে আমার অনেক ভালো লাগছে। আমি ভূতের বই কিনেছি, ভালো ভালো ছড়ার বই কিনেছি। বই পড়তে আমার খুব ভালো লাগে, তাই আমি বই মেলাটাকেও খুব ভালোবাসি। আজকে বসন্তকালে বই মেলা অনেক ভালো লাগছে। অনেক মজা করে গল্প কিনেছি, অনেক মজা করেছি। আমাদের লেখক সাহিত্যিক যারা আছে সবাইকে চেনানোর জন্যই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে। ফাগুনের প্রথম দিনে অন্যান্য দিনের চেয়ে বইমেলায় সাধারণ দর্শনার্থীদের সংখ্যাও বেশি হওয়ায় বিক্রি বেড়েছে বলে জানায় বিক্রেতারা। শিক্ষিত তরুণ মা বাবা যারা শিশু বয়সে তাদের উপযোগী বই পায়নি, তারা খুব আগ্রহ ভরে আমাদের এখানে আসছে তাদের শিশুদের নিয়ে, এবং শিশুরাও নিজেরা বই দেখে শুনে কিনছে এবং তাদের খুব আগ্রহ সহকারে বইগুলো কিনছে, দেখছে। মানুষ যতটা আসছে সেই পরিমাণ কেনাকাটা করছে, সঙ্গে বাচ্চারাও খুব খুশি আছে, সঙ্গে আমরাও খুশি আছি। এদিকে ব্যস্ততা ঝেড়ে ফেলে নগরবাসীর অনেকে বের হন সন্ধ্যায়, তাই রাত পর্যন্ত উপচে পড়া ভিড়ে বইমেলা রূপ পায় প্রাণের মেলায়। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটি দেখছিলেন ফাগুনের রঙে বইমেলা প্রাঙ্গণের জন্য আগুন লেগেছে। তো এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম। মেলা প্রাঙ্গণের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা। যেমন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারলাম, ঠিক তেমনই কিন্তু বিশাল লম্বা লাইন ধরে সেই টিএসসি থেকে, দোয়েল চত্বর থেকে যারা এখানে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমিতে ঢুকতে চাচ্ছেন তারা সেই দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারপর মেলাতে ঢুকতে পারছেন। তবে আমরা এখন মেলার প্রায় শেষ সময়ে চলে এসেছি। মেলার আর মাত্র 1 ঘন্টার মতো বাকি আছে। সব মিলিয়ে এখানে আজকে বিকেলে সকাল থেকেই শিশু প্রহরের সময় থেকে শিশুদের যে ভিড় ছিল এবং আজকে বিকেল থেকে তরুণ তরুণীদের যে ভীষণ ভিড় এখানে হয়েছিল সেটি এখন কিছুটা হালকা হতে শুরু করেছে। তবে যারা এখনো আছেন মেলায় তারা সবাই কিন্তু বই কেনার জন্যই আছেন এবং এই যে নানা অনুষ্ঠান আমাদের সবকিছু মিলিয়ে এখানে যে আমেজ, এই আশেপাশের অনুষ্ঠানগুলো সহ সেই বইমেলায় কিন্তু আমরা সেই উৎসবের আমেজটা একেবারেই দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে ফাগুনের রং, বসন্তের নানা রং এখানে যারা এসেছেন তাদের পোশাকে, তাদের হাসিতে, তাদের চেহারায় ফুটে উঠেছে। তো এমনই কয়েকজনের সঙ্গে কথা বলা যাক। আপনাদের কেমন লাগছে মেলা? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে মেলায় এসে। মানে এই বই মেলা তো আমরা বছরে একবারই পাই, মানে অনেক আনন্দ লাগতেছে। আমরা নিত্য নতুন বই পাইতেছি, এখানে এসে পছন্দের বইগুলো আমরা কিনতে পারতেছি। আচ্ছা, যে ফাগুনের প্রথম দিনে মেলা এসছেন, মেলা কি একটু অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, পুরাই অন্যরকম লাগতেছে। এবার প্রথম আসা এখানে, তো মানে বুঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে মেলায় এসে। বান্ধবীরা মিলে একসাথে আসছে তো অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা তো সবাই একই রকম পোশাক পরে এসেছেন, আপনারা এটা কি আগে থেকে ভেবে রেখেছেন? হ্যাঁ, আমরা আগে থেকেই প্রিপারেশন ছিল এবং যেহেতু আজকে সরস্বতী পূজা, তারপর আবার পহেলা ফাল্গুন, তো দুইটা মিলে একটা অনেক বড় একটা উৎসব মুখর পরিবেশ। আর আমরা ফ্রেন্ডরা মিলে এসেছি, তো খুবই ভালো লাগতেছে, খুবই। ধন্যবাদ। ওদের দেখছিলেন যাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের যেমন খুব উচ্ছ্বাস, খুব আনন্দ মনের মধ্যে, ঠিক তেমনই এখানে যারা আসছেন তাদের মধ্যে সেই উচ্ছ্বাস রয়েছে এবং সেই উচ্ছ্বাস, তাদের মনে সেই উচ্ছ্বাস কিন্তু এখানে এই মেলার আবহে ছড়িয়ে গেছে এবং সেই উচ্ছ্বাস, সেই আনন্দ আমরা প্রত্যেকটি স্টলে দেখতে পাচ্ছি, সবখানে আমরা টের পাচ্ছি। আজকে সবচেয়ে বেশি অবশ্য যে 135টি নতুন বই প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আজকে পাঠকের আগ্রহ ছিল যেগুলো আমাদের রোমান্টিক গল্প বা উপন্যাস আছে সেগুলোর প্রতি। আর এছাড়া প্রতি বছরই যে কবিতার বইগুলো বের হয়, আমরা দেখে থাকি এমন বিশেষ দিনগুলোতে কবিতা, গল্প এবং উপন্যাসের জন্য বেশ একটা ভিড় লেগে থাকে এবং আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস,
বলাই যায় যে কালকেও কিন্তু আজকের মতোই এই ধরনের বইয়ের প্রতি পাঠকদের বেশি চাহিদা থাকবে। তবে আজকের মেলার একটি বিশেষত্ব হলো আজকে সব ধরনের মানুষ এখানে আছেন এবং বাংলা একাডেমি যেখানে লিটল ম্যাক চত্বর আছেন, আজকে সেখানে বিশিষ্ট লেখকদের যে আড্ডা সেটি বেশ জমে উঠেছে। এখানে অনেক মানুষ, অনেক বিশিষ্ট লেখকরা সেখানে আছেন। আজকে অনেকেই নতুন লেখকদের যে বইগুলো বের হয়েছে সেগুলোর মোড়ক উন্মোচন করার জন্য এসেছেন এবং এই মুহূর্তে সেখানে যে মঞ্চ রয়েছে বাংলা একাডেমির মুক্ত মঞ্চ, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে সবগুলো স্টলেই মোটামুটি ভিড় রয়েছে এবং আজকে যত বেচা কেনা হয়েছে তাতে কিন্তু সন্তুষ্ট আছেন এখানে বিক্রেতারা এবং তারা আশা করছেন যে এই দুটি দিন, পহেলা ফাল্গুন এবং কাল বিশ্ব ভালোবাসা দিবস, এই দুটি দিন তারা অবশ্যই অনেক বেশি আজকের মতোই তারা কালকেও সাড়া পাবেন এবং এই দুটি দিন এই বইমেলার মধ্যে তাদের জন্য বিশেষ হয়ে থাকবে। তো জাফর, এই ছিল আমার কাছে আজকের বইমেলার খবরাখবর। পারমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে সহকর্মী পারমিতা হিমের কথাতেই বুঝতে পারছিলেন যে বসন্তের প্রথম দিনে বইমেলা প্রাঙ্গণেও যেন আজকে সেই ফাগুনের আগুনই। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, পাল্টা হামলায় ৫ গ্রামবাসী আহত। নারীর ক্ষমতায়নে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর অধিকার নিশ্চিতে সবকিছু করছে সরকার। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্ক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। ৯৬ সালে যখন আমি সরকারে আসলাম, আমি দেখলাম যে আমাদের যেমন ডিসির পদে কোনো মহিলা নাই, এসপির পদে কোনো মহিলা নাই। একটা যেন ধারণাই ছিল যে সব জায়গায় মেয়েদের পদায়ন করলে তারা পারবে না। আমার মনে আছে এ নিয়ে আমাকে অনেক রীতিমতো অনেক তর্ক বিতর্কও করতে হয়েছে। আর যখন এসপি বানাতে গেলাম তখন যে কত বাধা, অনেকে বলল মেয়েরা এসপি হয়ে আবার কি করবে, কিন্তু সেই মেয়েরাই কিন্তু তাদের দক্ষতার পরিচয় ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এখনো কোথাও কোথাও একটু বাধা আসে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা বিসিএস এর যে সমস্ত কর্মকর্তারা আছেন, স্থানীয় পর্যায়ে কাজ করেন, তারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে আমাদের নির্বাচিত মহিলা প্রতিনিধিরা যেন তাদের কাছে অর্পিত যে ক্ষমতা রয়েছে সেটার জন্য তারা যথাযথভাবে ব্যবহার করতে পারে। সেই সহযোগিতাটা অবশ্যই আপনারা করবেন। এখন বাংলাদেশকে কেউ অবহেলা করে না, সম্মানের চোখে দেখে, উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। এই অর্জিত সম্মানটা ধরে রেখে আমাদের ধাপে ধাপে সামনে এগোতে হবে। আর সেই এগোতে গেলে সবথেকে বেশি প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমি আশা করি আমরা সেটা পাবো এবং বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে অগ্রগতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর একটি স্কুলে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, আজ ও আগামীকালের জন্য নিরাপত্তা বাহিনী বরাবরের মতো সজাগ রয়েছে। ব্লগার হত্যার সমস্ত প্রায় সন্দেহভাজনকে আমরা ধরেছি, তারা সবাই বিচারের মুখোমুখি আছে এবং আমরা চার্জশিটও দিয়েছি কয়েকটাকে 164ও হয়েছে। কাজেই এই জায়গাও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত ভালো ভূমিকা নিচ্ছে। উৎসব পার্বণ সবই চলবে, সবই চলছে। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে, এদেশের মানুষও সজাগ আছে। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারতের জম্মু কাশ্মীরে সরকারি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান, বন্দুকযুদ্ধে 2 সেনা সদস্য সহ 6 জন নিহত। অবসরের পর রায় লেখা নিয়ে অহেতুক বিতর্কের জেরে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞরা। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মনে করেন, দ্রুত এই বিতর্কের অবসান করতে হবে, যার সমাধান একমাত্র প্রধান বিচারপতির হাতে। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মতে, বিচারপতিরা শপথ অনুযায়ী কাজ করলে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক আর সৃষ্টি হবে না। আফজাল হোসেনের রিপোর্ট। অবসরের পর রায় লেখা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতির গণমাধ্যমে কথা বলা, প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এই বিতর্ক আরো তীব্র করেছে। এসব ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগের মর্যাদা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও সাংবিধানিক সংকট তৈরি হবে। তাই দ্রুত এই বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার
রফিকুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ। সাংবিধানিক সংকট এবং সাধারণ পাবলিকের কাছে হাইকোর্টটা খুব হেয় হয়ে গেছে, সুপ্রিম কোর্টটা। ওরা করেটা কি? এরা যদি এই করে তো লোয়ার কোর্টের জাজেরা কি করবে, লোয়ার কোর্টের উকিলরা কি করবে? সুতরাং এই জিনিস যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা দরকার। জনমনে এমন কোনো প্রশ্ন উত্থাপিত না হয় যে বিচার বিভাগ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি বলবো যে এই ধরনের বিতর্ক কাম্য না। তারা মনে করেন বিচার বিভাগে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিচার বিভাগ প্রধান বিচারপতিকে দায়িত্ব নিতে হবে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকতে বিচারপতিদের কাছে আহ্বান তাদের। বিচারপতি হিসেবে যখন কার্যরত থাকেন সুপ্রিম কোর্টে এবং তারপরেও যখন অবসরে যান, প্রত্যেকেই তাদের মর্যাদা রক্ষা করে চলা উচিত। আমাদের যে চিফ জাস্টিস খুব ভালো লোক, খুব লার্নেড, এরা মিলে ওয়াহাব সাহেব আছেন, এরা মিলে এটাকে ঠিক করে ফেলবে এইটি আমি আশা করি। একটি মহল অসৎ উদ্দেশ্যে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এটিএম বুথের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের টাকা উধাও হওয়ার ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক, এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কিশোর। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি আরো বলেন, বিষয়টি তদন্তে সব ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক থেকে যদি কোনোভাবে আমানত হঠাৎ করে উইথড্র হয়ে যায় সেটা অবশ্যই উদ্বেগের কারণ। তবে ব্যাপারটি যেভাবে পত্রিকান্তরে এসেছে সেটি কতখানি সত্য, যতক্ষণ পর্যন্ত তদন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। বিষয়টি ব্যাংক নিজেরা তদন্ত করে দেখবে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এগুলোকে তদন্ত করে খতিয়ে দেখা হবে এবং এর ভিতরে যারা দায়ী কর্মকর্তা কর্মচারী বা যারা দায়ী তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তার সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ধরনেরই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতের হামলায় আহত হয়েছেন অন্তত ৫ জন। স্থানীয়রা জানান, গত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা করে একদল ডাকাত। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ধাওয়া করে ৩ জনকে আটক করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরেকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে ডাকাতদের হামলায় আহতদের চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক্স নভেল মুজিব এর ২য় খণ্ড অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। সকাল 11টার দিকে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন করেন বইটির প্রকাশক বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইয়ের এ খণ্ডে বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থান তুলে ধরা হয়েছে বলে জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর সঙ্গে নতুন প্রজন্মের শিশু কিশোরদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অসাধারণ গল্পটা নিয়ে যাওয়া। উনি বঙ্গবন্ধু মানুষটা, উনি কে ছিলেন, উনি কি করতেন। এই পর্বতে আমরা দেখছি যে উনার ভিতরে রাজনীতির আগুনটা কিভাবে জ্বলে উঠলো। আমার মা এবং আমার খালা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের ধন্যবাদ জানাই। ওনাদের ছাড়া এটা আসলে সম্ভব হতো না। ঋত্বিক ঘটককে বাঙালিয়ানার মূল সম্পদ বলে মনে করেন গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়। সকালে ঋত্বিক ঘটকের মৃত্যু জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে বিশেষ বক্তব্য রাখেন এই গবেষক। তিনি বলেন, একান্ত নিজস্ব ভঙ্গিতেই ইতিহাস ও মানুষের দৈনন্দিন জীবনাচার উঠে এসেছে ঋত্বিকের চলচ্চিত্রে। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর এই অনুষ্ঠানের আয়োজন করে। সঞ্জয় মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের বিভিন্ন চলচ্চিত্রে দেশভাগের ইতিবৃত্ত, বাঙালি মধ্যবিত্ত পরিবারের নানা টানাপোড়েন, নাগরিক সমাজের ঘাত পরিঘাত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তৃতা দেন চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির নির্বাহী সভাপতি মোর্শেদুল ইসলাম। ঘটক এই দেশভাগ তাকে চিরকালের মতন ক্ষতিগ্রস্ত করে দিল এবং তিনি তার কাছে দেশভাগ এই অর্থে গুরুত্বপূর্ণ যেটা শুধু ঠিকানা বদল নয়, এটা শুধু একদিক থেকে আরেক দিকে চলে যাওয়া বা ঢাকা থেকে কলকাতা বা কলকাতায় থেকে ঢাকার আসার প্রশ্ন নয়। তিনি বাঙালিকে তার নিসর্গের সঙ্গে জুড়ে দেখতেন।
ভারতের জম্মু কাশ্মীরে সরকারি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 2 জন। কর্তৃপক্ষ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরের চৌকিবাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শনিবার 2 সেনা সদস্য ও 4 জঙ্গি নিহত হয়। এ সময় 2 সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানান তারা। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পাকিস্তান তাদের সহায়তা করছে বলে অভিযোগ ভারতের। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারালো ইয়াং টাইগাররা, যা ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। ফতুল্লায় আগে ব্যাট করে 214 রান করে লঙ্কান যুবরা। জবাবে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করতে নেমে 2 ওপেনার দুর্দান্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। তবে দলীয় 60 রানে এই জুটি ভাঙেন মিরাজ। ব্যক্তিগত 34 রানে পেরেরা ফিরে যাবার পর 7 রানের ব্যবধানে মেন্ডিস ও ফার্নান্দোকেও সাজ ঘরের পথ দেখান বাংলাদেশ অধিনায়ক। টাইগার জুয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা বড় জুটি করতে না পারলেও 50 তুলে নিয়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন লঙ্কান অধিনায়ক আশ্লঙ্কা। তার দলীয় সর্বোচ্চ 76 রানের উপর ভর করে 214 রানের সংগ্রহ পায় লঙ্কান যুবারা। 215 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই জাকির হোসেনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে 58 রান পায় স্বাগতিকরা। এরপর টুর্নামেন্টে বাংলাদেশের 2 সফল ব্যাটসম্যান মিরাজ ও শান্ত তৃতীয় উইকেটে 88 রান জুটি করেন। আসরে চতুর্থ 50 তুলে নিয়ে মিরাজ 53 রানে ফেরার পরই শান্ত ও রান আউট হন 40 রানে। এরপর সাইফুল মোসাব্বেকরা দ্রুত ফিরে গেলেও জাকের আলীর ব্যাটে জয় নিশ্চিত হয় টাইগার যুবাদের। সেমিফাইনাল ম্যাচ হেরে গেলেও যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই আসর থেকে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সারা দেশের দর্শকদের সমর্থন ছিল যুব দলের কাছে মধুর স্মৃতি। পুরো আসরে অনেক কিছুই শিখেছে বাংলাদেশের যুবরা। ভবিষ্যতে সেগুলো কাজে লাগানোর প্রত্যয় অধিনায়ক মিরাজের। সেমিফাইনালে হেরে আমরা খুবই হতাশ ছিলাম, কেননা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ ছিল ফাইনালে খেলার। তবু আসরে তৃতীয় হতে পেরে আমরা খুশি। আমাদের সিনিয়ররা আর পুরো দেশের সমর্থকরা আমাদের অনেক উৎসাহ দিয়েছে। চাপে থেকেও কিভাবে ম্যাচ নিজেদের করে নিতে হয় তা আমরা শিখেছি। সবকিছুই ভবিষ্যতে আমাদের কাজে দেবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, ফাগুনের আগুন ছড়া রঙে সারা দেশ মেতেছে বসন্ত উৎসবে। শেষ বিকেলে 21শে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচার বিভাগের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের।